সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো সবাই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে মুখের যত্ন। আমরা তো সবাই জানি যে রমজানে আমাদের জীবনযাত্রার বিশেষ একটা পরিবর্তন হয়ে থাকে, সেটা খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের কর্মক্ষেত্র, আমাদের ঘুমের একটা পরিবর্তন হয়ে থাকে। কিন্তু সেই সাথে বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি কিন্তু দরকার রমজানে মুখের যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, দাঁত কিন্তু একটা বিশেষ একটা অঙ্গ আমাদের, আমরা সবাই জানি। তো দাঁতের যত্ন রাখাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে একটু জানবো যে রমজানে আসলে বিশেষ কোনো যত্ন আছে কিনা দাঁতের? যে রোজার মাস, মুখের মধ্যে কিন্তু এই সময় অনেক ধরনের রোগ হওয়ার একটু প্রবণতা দেখা যায়। আমরা বিশেষ করে ইফতারির পর অনেক রোগী পাই যারা শুধুমাত্র এই রোজার পরিবর্তনের কারণেই মুখে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যায় বা হয়ে যাচ্ছে, সেই কারণেই। আচ্ছা, তো আপনি যখন জানতে চাচ্ছিলেন যে এই রোজার সময় দাঁতের পরিষ্কারের বা যত্নের বিষয়টি কি, আসলে অন্য সময় যেমন আমরা বলে থাকি সকালের নাস্তার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দুবেলা দাঁত ব্রাশ করা, এই সময় ঠিক একই কথাই বলি, কিন্তু সময়টির পরিবর্তন হয়ে যায়। যেমন ইফতারির পর এবং সাহরির পর। তো যে ভুলটি আমাদের দেশের মানুষরা বেশি করে থাকে সেটি হচ্ছে এই তারাবি পড়ার পর কিছুটা ইবাদত করার পর একটু দেরিতে ঘুমায়। ফলে দেখা যায় যে সাহরির আগে আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সাহরিটা করে নেয়, এরপরে আবার আজান দিয়ে দেয়। সুতরাং আর এই মুখ পরিষ্কারের বিষয়টি আর ঠিকমতো হয়ে ওঠে না, তখনই সমস্যাগুলি হয়ে যায়। কারণ সারাদিনে পানি না খাওয়ার কারণে আমাদের মুখের মধ্যে শুষ্কতা তৈরি হয়। প্রতিটি মানুষেরই কিন্তু হয়, পানি পিপাসা লাগে। আর একটি বিষয় সবারই জানা দরকার যে শুষ্ক মুখ মুখের মধ্যকার রোগের অন্যতম কারণ। একদম কমন রোগগুলি যদি আমরা চিন্তা করি, ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ, মাড়ির রোগ বা মাড়িদের রক্ত পড়া, মুখের ক্ষত বা মুখের জ্বালা পোড়া, এই সব কিছুর সাথেই কিন্তু শুষ্ক মুখের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। যার ফলে রোজার সময় আমাদের মুখের স্বাস্থ্যটি এমনিতেই অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। স্যার, যখন আমরা সেহরি করি, সেহরির পরে আসলে আমরা যদি ব্রাশ করি সেক্ষেত্রে হয়তো রোজা মাকরু হয়ে যাওয়ার একটা বিষয় থাকে, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু অনেকে ব্রাশ করতে চায় না। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, আসলে রোজা রেখেও কি দাঁত ব্রাশ করা যায় বা টুথপেস্ট ইউজ করা যায়? হ্যাঁ, এই ধরনের ধারণা কিন্তু আমাদের সবার মধ্যে রয়েছে। আমরা ধর্মবিভীরু, কিন্তু একটু মনে রাখতে হবে, যদি আমরা এই সেহরির একটু আগে করে নিয়ে তারপরে ব্রাশটা করে নেই, মানে আমরা যদি ফজরের আজানের আগেই যদি দাঁতকে ব্রাশ করে নেই, তাহলে একদম নিরাপদ থাকা যায়। তবে রোজা রেখে যে মুখের পরিষ্কারের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ আছে এমন কোনো নির্দিষ্ট কোনো তথ্য আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ইসলামী চিন্তাবিদদের যে গবেষণা বা তাদের কাছ থেকে আমরা যে মেসেজটা পাই সেটি হচ্ছে, খুব ভালো হয় যদি গন্ধ ছাড়া, স্বাদ ছাড়া টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যায়। এটি কিন্তু বাজারে পাওয়া যায়, যে যেই পেস্টের মধ্যে সাধারণত কোনো স্বাদ নেই বা গন্ধ নেই, এ ধরনের টুথপেস্ট দিয়ে সে ব্রাশ করতে পারে। পাশাপাশি মেসওয়াকের বিষয়টি কিন্তু আমাদের দেশের সাথে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে জনপ্রিয়, বিশেষ করে রোজার সময়। এটিও কিন্তু এক ধরনের দাঁতের পরিষ্কারের জন্য অনেকটাই উপকারী। ফলে আমরা যদি এই 5 বার নামাজের সময় বা রোজা রাখার সময় যে আমরা যে 3টা নামাজ পড়ছি, ওই সময় যদি আমরা একটু ভালো করে মেসওয়াক করে নেই, ভালো করে কুলি করে নিই। অনেকে কুলি করতে একটু ভয় পাই, অবশ্যই সাবধানে করতে হবে যদি কুলির সাথে পানি ভিতরে না যায়। এটা তো করাই যায়, খুব সহজ একটি বিষয়। উজু করছি না, তো ওইভাবে যে ভালোভাবে কুলি করে নিই, তাহলে মুখের আর্দ্রতা কিছুটা বজায় থাকবে। পাশাপাশি সারাদিন না খাওয়ার জন্য মুখের মধ্যে যে একটি ব্যাকটেরিয়ার গ্রো হয় বা জীবাণু গ্রো করতে পারে, তার প্রবণতাটি কমে যায়। সেক্ষেত্রে এটি যদি মেনে চলি তাহলে কিন্তু এই রোজার ভিতরেও মুখের পরিষ্কারটি করে রাখা যায়। স্যার, আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি যে যারা রোজা রাখছেন, যেহেতু ব্রাশ করা হচ্ছে না, পানি খাওয়া হচ্ছে না, কোনো ধরনের খাবার খাওয়া হচ্ছে না, এক ধরনের ব্যাড স্মেল কিন্তু আসলে পাওয়া যায়। তো এর বিশেষ কারণটা কি আসলে মুখের সেই ড্রাইনেস? হ্যাঁ, এটাতে কিন্তু হাদিসেও অনেক কিছু লেখা আছে বিষয়টি নিয়ে, যে এটি একটি ভালো দিক ক্যারি করে। তো কেন এই গন্ধটি করে সেই কারণটি যদি আমরা আগে থেকে ভালো মতো জেনে নেই, তাহলে কিন্তু এখান থেকে নিজেদেরকে অনেকটাই আমরা রক্ষা করতে পারবো। মুখে এই রোজার সময় দুর্গন্ধ হওয়ার মেনলি 2টি কারণ। একটি হচ্ছে একটু আগে যেটা আলাপ করছিলাম,
মুখের ড্রাইনেস, মুখের এই যে স্বাভাবিক লালা বা স্যালাইভারি যে ফ্লোটা আছে এটি এই সময় কমে যায় স্বভাবত কারণেই। আর স্যালাইভা কমে গেলেই মুখ শুষ্ক, শুষ্ক হলে মুখে গন্ধ বেরোবেই, খুব স্বাভাবিক এটা। আরেকটি কারণ হচ্ছে আমরা যে দ্রুত সেহরি করেই আর দাঁতটাকে ব্রাশ করছি না বা পরিষ্কার করছি না, তখন কি হয় ওই খাবারটি সারাদিন দাঁতের বিভিন্ন ফাঁকায় কিন্তু জমে থাকে, আমরা বুঝতে পারি না, বাট থেকে যাই যেহেতু আমরা ব্রাশ করছি না। এটি সারাদিনে যে আমরা মুখের ব্যবহার করছি না, এই যে আমরা মুখ যখন কোনো কিছু খাই বা কোনো কিছু চিবাই, আমরা ঠোঁট নাড়াচ্ছি, জিভ নাড়াচ্ছি, এটিতেও কিন্তু এক ধরনের প্রাকৃতিকগত দাঁতকে ক্লিন করার জন্য অনেক সহায়তা করে। এটা অনেকেই জানে না। যেমন চিবাচ্ছি, আপনি দেখবেন খাবার মধ্যে কিছু ঢুকলে, মানে দাঁতের মধ্যে ঢুকলে আর একটু চাবাল ধরে অনেক বের হয়ে আসে। তো দেখা যায় যখন আমরা বারবারই খাই তখন এটা অনেকটাই নিজেই ক্লিন করে ফেলে দাঁতটাকে। ওই আমরা কোনো রাফ খাবারের ঘষে দাঁতটা একটু পরিষ্কার হয়ে যায়, বিশেষ করে ফলের ক্ষেত্রে খুব কমন এটা হয়ে থাকে। এক্স্যাক্টলি। তো এইগুলি যখন সারাদিনে হচ্ছে না, ওই যে খাবার জমে আছে, বিশেষ করে যাদের এলোমেলো দাঁত, যাদের আক্কেল দাঁত বা পিছনে দাঁত শুয়ে থাকে অনেক সময়, ওখানে খাবার জমে থাকে, অথবা যাদের দুই দাঁত ফাঁক হয়ে থাকে, ভিতরে খাবার জমে থাকে, এদেরই মুখে এই খাবারটি পচে এক ধরনের দুর্গন্ধ তৈরি করে। আরেকটি গন্ধ হয় যারা ডায়াবেটিক রোগী, এই সময় তারা যে লম্বা টাইম খাচ্ছে না, না খাওয়ার কারণে ওদের মুখটা এমনি বেশি শুষ্ক হয়ে থাকে স্বাভাবিক মানুষের তুলনায়। তো দেখা যায় এদের গন্ধ হওয়ার প্রবণতাটি আরও বেশি থাকে। আর ডায়াবেটিক রোগীদের সময় আমাদের খাদ্য অভ্যাসে যে পরিবর্তনটি হয়, দেখা যায় ইফতারির পর কিন্তু আমরা মানে স্বভাবত কারণেই আমরা বেশি মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ফেলি, ভাজা পোড়া খাই। তো এই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে কিন্তু সুগারটি বেড়ে থাকে অনেক ক্ষেত্রেই। আবার অনেকে কিন্তু ডাক্তারের পরামর্শ নেই না যে এই সময় আসলে তার সে যে ওষুধ খেত ডায়াবেটিকের জন্য বা ইনসুলিন নিত, এটা কখন নিতে হবে বা যে পরিবর্তন করতে হয়, অনেকে ডাক্তারের পরামর্শ না করে নিজের মন গড়া পদ্ধতি ঠিক করে নেয়। ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে সুগার কিন্তু বেড়ে যায়। আমরা প্রায় দেখি যে ডেন্টালের চিকিৎসা করতে আসলে আমরা সুগার টেস্ট করতে সুগার হাই হয়ে আছে, তার কারণ কিন্তু ওইটি যে সে আসলে ঠিকমতো নিয়ম ফলো করছে না, প্রি চেকআপ বিষয়টি কিন্তু একেবারেই করে না, খুব বেশি করে না, এবং রোজার সময় এটা করে না, চিন্তা করে সারাদিন না খেয়ে আছে কেন সুগার বাড়বে। বাট ওই ইফতারির সময় যে তার খাদ্যাভ্যাসের বা খাদ্য তালিকা, খাদ্য মেনু যে পরিবর্তন হয়ে গেছে, একটা জিলাপি খেলে কী হয়, ওই সময় সুগারটি বেড়ে যায়। তখন দেখা যায় যে কিটো অ্যাসিডোসিস ডায়াবেটিস রোগের যেটা হয়ে থাকে, শরীরের মধ্যে বিশেষ একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই ফলে কিন্তু দাঁতের এই মুখের মধ্যে বাজে গন্ধ আসতে পারে। তো একজন ডায়াবেটিক পেশেন্ট যখন রোজা রাখেন তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো ছোটোখাটো কোনো সমস্যা তিনি ফেস করলেন রোজা রাখা অবস্থায়। তো রোজা রাখা অবস্থায় তখন কি তিনি কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন দাঁতের? আসলে যেটি বলা হয় যে যেমন ইনসুলিনের বিষয়টি, এটি কিন্তু কোনো শরীরে পুষ্টি দেয় না, ফলে এইগুলি কিন্তু তার যদি সে ডাক্তারের পরামর্শ মতো নিতে চাই এটাকে নিতে পারবে। তবে আরেকটি হতে পারে এই সময় কিন্তু রোজা রাখার কারণে তাকে যেটা খুব কমন আমরা যেটা ভয় পাই বেশি ডাক্তাররা, যে হাইপোগ্লাইসেমিয়া, রক্ত সুগার কমে যাওয়া, এটা কিন্তু অনেক সময় হতে পারে। সেই জন্য প্রত্যেক ডায়াবেটিক রোগীরই অবশ্যই উচিত যে রোজার আগে তার যে ডাক্তার রয়েছেন, তার যে এন্ডোক্রাইনোলজিস্ট রয়েছেন বা যে ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তার কাছে যে অবশ্যই তার সুগারের মাত্রাটি ওই অবস্থায় কেমন আছে জেনে তার ওষুধ হোক বা ইনসুলিন হোক সেই টাইমটা সে ভালো মতো সেট করে নেওয়া। আর তার সাথে যদি আরো ভালো হয়, ডিস্ট্রিবিউশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটু অ্যাড করা উচিত, উনি ডাক্তারের কাছ থেকে বা কোনো পুষ্টিবিদের সাহায্যে এই ডায়াবেটিকের মাত্রার উপরে নির্ভর করে কি খাবে আসলে সারির সময় বা ইফতারির সময় ঠিক করে নেয়, তাহলে ডায়াবেটিক রোগীরা নির্ভয়ে রোজাও রাখতে পারবেন, তার শরীরের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। স্যার, আমরা অনেকেই জানি যে আসলে মুখের বিভিন্ন ধরনের গন্ধ থেকেও কিন্তু আমরা জানতে পারি বা বুঝতে পারি, আপনারা চিকিৎসক যারা রয়েছেন, যে সেই গন্ধের টাইপ থেকে বোঝা যায় যে তার কোন ধরনের ডিজিজ রয়েছে বা কোন ধরনের অঙ্গটা তার আসলে এফেক্টেড। এর আসলে ব্যাখ্যাটা যদি আমাদেরকে একটু বলতেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লোকাল কজ, অর্থাৎ মুখের মধ্যে স্বাস্থ্যটি ভালো না থাকার কারণেই এই গন্ধটি হয়। এটা কোনো ডাক্তার দেখলে সাধারণত খুব সহজে বুঝতে পারে যে তার দাঁতের মধ্যে খাবার জমে আছে কিনা। ওই রুগী বুঝবে না, বা ডক্টর ঠিকই বুঝতে পারে দাঁতের মধ্যে খাবার জমে আছে কিনা, তার মুখের ড্রাইনেসটি কেমন আছে ডাক্তার নির্ণয় করতে পারে। আমরা অ্যাডভাইস করে দেই যে এই রোজার সময়ে, বিশেষ করে শুধু ডায়াবেটিক রোগী না, সবার ক্ষেত্রেই এই ইফতার থেকে সাহরির যে সময়টি পাবে, এই সময়ে পর্যাপ্ত তরল খেতে হবে। হতে পারে নর্মাল বিশুদ্ধ পানি, এরপর সে স্যুপ খেতে পারে, ইসুগুলের ভুসি খেতে পারে, বিভিন্ন যে ফল পাওয়া যায় এই সময়ে, এখন কাঁচা আম উঠবে, এইগুলো যে জুস করে খেতে পারে চিনি ছাড়া বা অল্প চিনি দিয়ে, তাহলে কিন্তু তার এই মুখের স্বাস্থ্যটি যার যে ডিজিজ অনুযায়ী সেই অনুযায়ী সেটা খেয়ে নিলে যে তরল খেলে যে হবে পরবর্তী দিনটিতে তার মুখে যে ড্রাইনেসটি এটি অনেকটাই সে মোকাবেলা করতে পারে। কিছু মানুষ আছে কিন্তু তার অটোমেটিক অনেক ড্রাই হয়, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ মতো কীভাবে চললে এই ড্রাইনেসটিকে সে কমিয়ে আনতে পারে সে ব্যাপারে সুপরামর্শ নেওয়ার। আমরা অনেক ক্ষেত্রে এমনি ঘরোয়া পরিচিত এই অবস্থায় বলে থাকি, যে বললাম তরল খাওয়ার বিষয়টি বা তরল পান করার বিষয়টি। এর পাশাপাশি যদি সে সাহরির পর
যদি সময় পাই একটু যদি এলাচি বা লবঙ্গ মুখে দিকে চিবিয়ে ফেলে, এক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায় এই মুখের ড্রাইনেসের বিষয়টি। আর এই 5 বার উজ্জু করার মুখে পানি লাগছে, সেক্ষেত্রে মুখটা কিছুটা হয়তো আর্দ্র থাকতে পারে। যেভাবে হোক যে মুখের আর্দ্রনেসটা যদি আমরা মিনিমাম মেনটেন করতে পারি, তাহলে এই মুখের দুর্গন্ধটি কমে যাবে। আর এই সাহরির পর ব্রাশ করে যদি আমরা ফ্লস দিয়ে দাঁতের ফাঁকের খাবারগুলোকে বের করে ফেলতে পারি, তাহলেও কিন্তু এই মুখের দুর্গন্ধটি অনেকটাই কমে যাবে। স্যার, এখন আপনার কাছে একটু জানবো, যেমনটা আপনি বলছিলেন বিরতির আগে, যে আসলে সিস্টেমে কিছু কারণ রয়েছে যেটির কারণে কিন্তু দাঁতের অসুবিধা বা মুখের ভেতরের কিছু সমস্যা হতে পারে, সেই সিস্টেমিক কারণগুলো আসলে কি কি? হ্যাঁ, আগে বলে নেই এই সংখ্যা কিন্তু খুবই কম, তারপরও হতে পারে। যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থেকে মুখে গন্ধ হতে পারে, যাদের লিভারের রোগ রয়েছে, যাদের সাইনাসের সমস্যা রয়েছে, সাইনোসাইটিস বাংলাদেশে খুব কমন একটি বিষয়, মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, এই ধরনের সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে। যাদের ক্রনিক লিভারের রোগ রয়েছে লম্বা সময় ধরে, বা কিডনি রোগ রয়েছে, অথবা যারা রেডিওথেরাপি বা কেমোথেরাপির পেশেন্ট, তাদেরও কিন্তু এই সময় মুখে একটু দুর্গন্ধ হতে পারে। স্যার, টাইপটা, স্মেলের টাইপটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এটি কি আসলে মিসকনসেপশন নাকি সত্যিকার অর্থে আসলে এই ধরনের স্মেল হয়ে থাকে আলাদা আলাদা করে? সাধারণত কাছাকাছি থাকে, তবে সিস্টেমিক টাইপটা যে গন্ধটি হয় কারণে সেগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। আর খাবার পচে গেলে সেটা তো রোগী নিজেই একটু বুঝতে পারে যে একটা কমন একটি গন্ধ, যেটা রোজার মাসে অলমোস্ট সবারই কম বেশি হয়। সাধারণত খাবার জমে হয়, মুখে শুষ্কতার কারণে হয়। রমজানে তো আসলে আমাদের টোটাল জীবনযাত্রার পরিবর্তন হয়, সেই সাথে খাদ্যাভ্যাস কিন্তু একটা বড় একটা পরিবর্তন। বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার আমরা খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি হয়। তো এই যে ভাজা পোড়া খাবার, এই ভাজা পোড়া খাবার থেকে আমরা জানি অ্যাসিডিটি হয়। সো এই অ্যাসিডিটি বা রিফ্লাক্স থেকে কি আসলে দাঁতের বা মুখের ভেতরের কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, আপনি দেখবেন যে এই রোজার এই 15-16 রোজা পার হয়ে গেলেই অনেকে এই কমপ্লেনটি করে, তাদের সেন্সিটিভিটি বেড়ে গেছে, মানে মিষ্টি খাচ্ছে বা ঠান্ডা পানি খাচ্ছে। রোজার সময় এই ঠান্ডা পানি খেতে চাই, বরফ দেওয়া পানি খেতে পারে না, খুব শিরশির করে ওঠে। কিন্তু মাল্টি টাইপ অফ ফুডস থাকে, আমরা জুস খাচ্ছি, ডেজার্ট আইটেম থাকছে, খেজুর খেলেই দাঁত শিরশির করে উঠছে, খুব কমন কিন্তু এটি। যাদের ক্রনিক অ্যাসিডিটি রয়েছে, লম্বা টাইম ধরে অ্যাসিডির হিস্ট্রি রয়েছে, তারা রোজার সময় খাচ্ছে আবার ভাজা পোড়া, এটিকে আরো বেশি ত্বরান্বিত করছে, যার ফলে পেটের অ্যাসিড ঢেকুরের সাথে মুখে চলে আসে। এমনি মুখ শুষ্ক থাকছে, তারপর অ্যাসিড চলে আসে মুখের মধ্যে, দুইটি মিলেমিশে দাঁতের যে প্রতিরক্ষা আবরণ বলি আমরা, এনামেল, হাসলে যে সাদা অংশটি দেখা যায়, এই এনামেলকে ক্ষয় করে ফেলে। যখন এটি ক্ষয় করে ফেলবে, তখনই কিন্তু এই উদ্দীপক বলি বা যে মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ফল বলি, এর সংস্পর্শে আসলেই দাঁত শিরশির করে উঠবে। তো এটি একটি কমন বিষয়। তো এটাকে আমরা মাথায় রেখে অন্তত যাতে করে এই অ্যাসিডিটি কন্ট্রোল থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খাদ্য তালিকার পরিবর্তন করে। নির্বাচনটা খুব চমৎকারভাবে অবশ্যই করতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো এই মুখের যত্নগুলো নিয়ে, কেমন হওয়া উচিত বা কি কি খাবার খেলে আসলে মুখের ভেতরটা ভালো থাকবে এবং দাঁত ভালো থাকবে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোজার সময় আমাদের রাতের খাবার কেমন হওয়া উচিত সেটি নিয়ে। আমরা দেখা যায় যে ইফতারের যে সময়টি আছে সেই সময় অতিরিক্ত গুরুপাক খাবার খাওয়ার ফলে কিন্তু আমরা একেবারে রাতের খাবার অনেকেই দেখা যায় যে অ্যাভয়েড করে চলি বা রাতের খাবার গ্রহণ করতেই চাই না, কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারে অনুচিত। কারণ আমরা সবসময় বলে থাকি, সেটা রোজার মাস হোক বা অন্য কোনো সময়, অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করতে হবে। এতে করে কি হবে, আপনি সুন্দর এবং সার্বিকভাবে সুস্থ থাকতে পারবেন, আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকতে পারবে, বিভিন্ন যদি রোগ থাকে সেটিও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। রাতের খাবার কেমন হওয়া উচিত, আমরা কম বেশি সবাই মনে করি যে কেমন হলে আসলে সেটা আমার জন্য স্বাস্থ্যসম্মত হবে। ইফতারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি করব, খুব বেশি পরিমাণে ইফতার গ্রহণ না করে আমরা পেটের কিছু অংশ ফাঁকা রাখব। এতে করে কি হবে, রাতের খাবারের প্রতি আমাদের যে অতৃপ্তিটা সেটা কিন্তু আসবে না। রাতের খাবার হিসাবে আমরা একটি ডিম গ্রহণ করতে পারি অথবা 1 গ্লাস দুধ খেতে পারি। ডিম খাওয়ার পাশাপাশি যদি আমরা মনে করি যে সেখানে কিছু পরিমাণ সবজি যদি আমরা রাখি, তাহলে যাদের কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হবে। এছাড়াও আপনি যদি মনে করেন দই চিরা মিশিয়ে একটা খাবার, সেটাও খেতে পারেন আপনার রাতের খাবার হিসাবে। এছাড়াও অনেকে দেখা যায় যে চিরা দিয়ে বা দুধ দিয়ে স্মুদি তৈরি করে খায়, সেটিও কিন্তু রাতের খাবার হিসাবে গ্রহণ করাই যায়। আবার যদি আপনি মনে করেন দুধ দিয়ে আর সাবুদানা দিয়ে যদি আপনি রান্না করে খেতে চান, সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাবার, পাশাপাশি কিন্তু সেটা আপনার জন্য খুব হেলদি হবে।
এছাড়াও যদি আপনি একেবারে চান যে ট্রেডিশনাল বাঙালি কিছু খাবার খেতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন যে সামান্য মুরগির মাংস একটু পাতলা ঝোল করে রান্না করা থাকলো, আর সাথে আপনি সামান্য পরিমাণে একটা রুটি থাকলো বা 1 মুঠ ভাত 2 মুঠ ভাত দিয়ে সেটা খেয়ে নিতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারেন যে রাতের খাবারে এই খাবারগুলো রাখার পাশাপাশি আপনি যদি মনে করেন যে খেজুরের সাথে 2টা খেজুর খেলেন, একটা ডিম সেদ্ধ খেয়ে নিলেন, সেটাও কিন্তু একটি হেলদি স্বাস্থ্যকর রাতের খাবার হিসাবে রোজার মাসে খাদ্য তালিকায় থাকতেই পারে। আবার আপনি যদি সামান্য সবজি আর চিকেন দিয়ে একটি ক্লিয়ার বা পাতলা স্যুপ করে খান, সেটাও কিন্তু আপনার জন্য সহজে হজমযোগ্য হবে, আর এটাও কিন্তু আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে। আমরা সাধারণত রাতের যে খাবারটা আছে, আমরা নর্মাল যে দিন আছে সেই সময়ে যে আমরা সকালের খাবারটা বা ব্রেকফাস্টটা গ্রহণ করি, সেই পরিমাণ খাবারটা কিন্তু আমার রাতের খাবারের পরিমাণটা সমান থাকবে। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু রাতের খাবারটা খাই আমরা ইফতার আর সেহরির মাঝামাঝি সময়, এই সময় সহজেই হজম হয়ে যায়, সহজেই হজম হয় এই জাতীয় খাবারই কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। না হলে কিন্তু সেহরিতে আবার দেখা যাবে আপনি পরিমিত পরিমাণে বা যতটুকু খাবার খাওয়া উচিত সেই খাবারটুকু গ্রহণ করতে পারবেন না। সেজন্য রোজার সময় আপনাকে অবশ্যই রাতের খাবার নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনি সার্বিক এবং সুন্দর জীবনযাপন রোজার মাসেও করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। স্যার, এতক্ষণ আপনি বললেন যে রমজানে কিভাবে আসলে মুখের যত্ন নিলে রোজা রেখেও আসলে সুস্থ থাকা যায় এবং দাঁতকেও ভালো রাখা যায়। এখন সার্বিকভাবে জানতে চাই যে দাঁত যেন সুস্থ থাকে সেজন্য আসলে কি কি নিয়ম আমাদের মেনে চলা উচিত? রোজার সময় একই জিনিস আমি শুরুতে বলছিলাম যে দাঁত পরিষ্কারের ব্যাপারে অবহেলা করা যাবে না, কারণ সারাদিন না খেয়ে অফিস করে বাচ্চারা লেখাপড়া করে অনেকটা টায়ার্ড থাকে, কিন্তু এই টায়ার্ড থাকলেও বা ক্লান্ত থাকলেও মুখের যত্নে অবহেলা করা যাবে না, কারণ এই সময় মুখ থাকে সেন্সিটিভ, বারবারই যেটা উল্লেখ করছি শুষ্ক মুখ, সুতরাং মুখের যত্নে অবহেলা নয় একদমই। সেক্ষেত্রে সিম্পল জিনিস, একই রকম ইফতারির পর একটু সময় নেই, ভালো করে দাঁতগুলি পরিষ্কার করে ফেলি 2 মিনিট সময় ধরে, এবং সাহরির পর অ্যাটলিস্ট 15 মিনিট সময় যদি আমরা হাতে নিয়ে সাহরি করি। ছোট করে জানতে চাই যে ইফতার করার আসলে কত মিনিট কত ঘন্টা পর আসলে দাঁত ব্রাশ করা উচিত? এটা ভালো প্রশ্ন যে আসলে ইফতারিতে কোন ধরনের মেনু থাকছে বা কোন ধরনের খাদ্য তালিকা সে ইফতারি করছে। যদি টক জাতীয় খাবার বেশি খাই বা যদি খুব বেশি ঠান্ডা খাই, তাহলে আমরা বলি আধা ঘন্টা মিনিমাম ওয়েট করার জন্যে, কারণ টক তো এমনি অ্যাসিড, দাঁতগুলো একটু সেন্সিটিভ হয়ে থাকে, ওর উপরে ব্রাশ ঘষলে ওই এনামেল ক্ষয় হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে যদি আমরা এমনি ফ্রেশ ফলমূল খাই, যদি খুব বেশি টক না খেয়ে সাথে সাথে করতে পারি, বাট যদি আমরা ওই ধরনের সেন্সিটিভ খাবার খাই যার ফলে দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি ক্ষেত্রে আমাদের একটু পরে করাই ভালো। আর আরেকটা জিনিস আপনার এই প্রশ্নের সাথে বলতে চাই যে ঠান্ডা আর গরম খাবার, যেমন চা খাচ্ছে বা অনেকে ইফতারির পর কফি খাচ্ছে, খাওয়ার সাথে সাথে কিছু ঠান্ডা জিনিস খেয়ে ফেলছে, এটি একেবারেই উচিত শুধু রোজার সময় নয়, কখনোই উচিত না। কারণ আমরা জানি যে ঠান্ডা জিনিস কোনো বস্তুকে সংকুচিত করে, আর গরম জিনিস সেটাকে প্রসারিত করে। যদি খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তাহলে দাঁতের মধ্যে কিন্তু একটু মাইক্রো ফ্র্যাকচার হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বাট দাঁতের মধ্যে ছোট ছোট ফ্র্যাকচার হয়ে যায়। খাবার এবং গরম খাবারের মাঝামাঝি সময়টাতে একটা মধ্যকার সময় থাকা উচিত, একটু গ্যাপ দেওয়া উচিত। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে রমজানে মুখের যত্ন আসলে কিভাবে নিলে দাঁত ভালো থাকবে এবং যিনি রোজা রাখছেন তিনিও যেন সুস্থ থাকতে পারেন, সেই বিষয়ে এত চমৎকার কিছু পরামর্শ দেওয়ার জন্য শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আর দর্শকদের বলতে চাই এই সময় যেমন মুখের যত্ন নিতে হবে এবং রোজা রেখে ডেন্টাল চিকিৎসাও নেওয়া যায়, সেক্ষেত্রে কষ্ট পুষে না রেখে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম রমজানে মুখের যত্ন নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। পুরো মুখটাকে পরিষ্কার রাখতে চাই। পরিষ্কার বা ক্লিন রাখবো কি থেকে? খাদ্য কণা থেকে। আমরা যে খাবার খাই সেই খাদ্য কণাটা দাঁতের গায়ে লাগে, 2 দাঁতের মাঝখানে ফাঁকা থাকলে ওইখানে ঢুকে, ফলে এই জায়গাটাকে যদি আমরা খাওয়ার পরে ক্লিন করে ফেলতে পারি, বিশেষ করে রাতে খাওয়ার পরে আর সকালে নাস্তার পরে, এই 2 বেলা যদি ভালো মতো ক্লিন করি, আর দুপুরে খাওয়ার পরে কেউ চাইলে ব্রাশ করতে পারেন অথবা ভালো করে কুলি করে ফেললেন পানি দিয়ে, তাহলে পরিষ্কার হলো। পরিষ্কার হওয়াটা কেন জরুরি? কারণ হচ্ছে এই খাদ্যকণা যদি লেগে থাকে, পরিষ্কার না করি ভালো মতো আমরা, তাহলে এই মুখের মধ্যে ন্যাচারালি নানান রকম ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে, এই জীবাণুটা এই খাদ্যকণাটাকে পচাবে। পচিয়ে কি করবে? দাঁতের গোড়ায় একটা আবরণ তৈরি করে,
অথবা দাঁতের মধ্যে কোথাও লেগে গিয়ে ওই অ্যাসিড লিভারেট করে, ওই ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা দাঁতের এনামেলের সংস্পর্শে এসে এনামেলটাকে নরম করে ফেলে, যেটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।